ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে 11 জেলা, পানিবন্দী অর্ধকোটি মানুষ। 15 জনের প্রাণহানি, দুর্গত এলাকায় তীব্র খাদ্য ও পানীয় সংকট। এক মাস পর কাল থেকে নিয়মিত সময় চলাচল করবে মেট্রো রেল। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এবং ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আজ তোলা হতে পারে আদালতে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে 11 জেলা, যাতে এখন পর্যন্ত 15 জনের প্রাণহানি খবর মিলেছে। বৃষ্টি থামায় কিছু স্থান থেকে নামছে বানের পানি, তবে এখনও 60টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বৃদ্ধির প্রবণতা আছে আরও 41টিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বন্যার ভয়াবহতায় এসব জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গোখাদ্য এখন কোনো পাচ্ছি না, গোখাদ্য নাই, এবং রাস্তা দিয়ে যে গোখাদ্যটা আনি গরু খাওয়াবো সেই অবস্থাও নাই। 10 টাকার মোমবাতি 25 টাকা, এরপরে 1200 টাকার গ্যাস 2000 টাকা। এইভাবে কেমনি বন্যা মানুষ কীভাবে চলবে? এভাবে যদি বাজারে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ালো, আমরা নিজেরা তো না খাই মরে যাবো। আমাদের থানার পক্ষ থেকে কিছু শুকনো খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, এগুলো তাদের মাঝে বন্টন করা হলো। মহিলাদের থ্রেড বলেন, বাচ্চাদের বালিশ, এগুলো আমরা অনেকে খেয়াল করি না, এবং এই জিনিসটা সবাই এখন 1-2 দিনের ভিতরে আসছে, কিন্তু এটা লং টাইম ডিউরেশনের জন্য পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বন্যাপীড়িত এলাকার মানুষ। আমরা বাড়িঘর থাকবার মতন না, আমরা স্কুল আইয়া কাজ টানা লইছি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো কিছু খাইছি না, কোনো কথাবার্তা আমরা খাইছি। ওখান আমরা অসহায় ওখান আইয়া ঢুকছি, ওখান আমরা কিছু আমরা খোঁজখবর নিচ্ছে না, কেউ দেখুন নিতেছে না। ওখান আমরা কি করা যায়? জিনিসপত্র যা আছে সব বাসায় লইছে, বাচ্চা বাচ্চা লই আমরা অসহায়। আমরা সরকারিভাবে খুঁজতে পাইছি না, আমরা কইতে পারতাম না। আমরা রুজি রোজগার নাই, সব দিকেই আমরা বন্ধ, মানে হানি ভাই দো নাই। আমরা আশ্রয় রয়েছি স্কুলের মধ্যে, এখন আমরা কোনো ভাই করতাম, আমরা তো কেউ সাহায্য করে না। বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসী মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, নোয়াখালীতে বন্যার সবশেষ অবস্থা কেমন দেখছেন? আমাদের সবশেষ তথ্যটি জানান। জি রাজ, গত 48 ঘন্টায় কিন্তু নোয়াখালীতে কোনো বৃষ্টিপাত হয়নি, তবে বৃষ্টির পানি কিন্তু তুলনামূলকভাবে একই অবস্থায় রয়েছে। আমি সকালে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন শুধু সদর উপজেলায় 3 সেন্টিমিটার পানি নেমে গেছে, এবং বিভিন্ন ঢলে কিন্তু সেনবাগ এবং সোনাইমুড়ি উপজেলার ঢলের পানি থাকার কারণে এখানকার পানি কিন্তু স্থিতিশীল রয়েছে। ফলে দেখা দিয়েছে কিন্তু একদম আবদ্ধ হয়ে আছে যারা বানভাসী মানুষ, তারা কিন্তু বের হতে পারছে না। এই মুহূর্তে যে বিষয়টি এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার বিষয়টি। আমি অনেক আশ্রয় কেন্দ্রে ঘুরেছি, যেগুলোতে দেখতে পেয়েছি যে পর্যাপ্ত রান্না করার যে উপকরণ প্রয়োজন সেগুলো কিন্তু অনেক আশ্রয় কেন্দ্র এগুলোতে নেই। শুকনো খাবার থাকলেও সেগুলোর বাজার ব্যবস্থাপনার কারণে সাধারণ বানভাসী মানুষের নাগালের বাহিরে রয়েছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থা একদম অকার্যকর হয়ে পড়েছে। অনেক এলাকায় গত 1 সপ্তাহ থেকে বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়নি পল্লী বিদ্যুৎ। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে পরিবহন তো
গ্রামের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো কিন্তু পানিবন্দী থাকার কারণে কিন্তু পরিবহনের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে নৌকা। আর এই বেশিরভাগ নৌকাগুলো ব্যক্তিগত উদ্যোগে হওয়ায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরের রাস্তা অনেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে, যেগুলো বানভাসী মানুষের জন্য একদম অসহায় হয়ে পড়েছে তারা। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা এবং প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে। তারা আমাকে যে তথ্যটি জানিয়েছে, নোয়াখালীতে প্রায় 615 কোটি টাকার কিন্তু মৎস্য ভেসে গেছে এবং প্রায় 25 কোটি টাকার গবাদি পশুর ক্ষতি হয়েছে। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একজন খামারি আছেন যিনি উপজেলা পর্যায়ে কয়েকবার পুরস্কৃত হয়েছেন খামারি হিসেবে। আমি তার কাছ থেকে তার সার্বিক পরিস্থিতিটি জানতে চাবো। যে আমাকে একটু আপনি জানাবেন কি পরিস্থিতি আপনার খামারের এবং মৎস্য খামারের? আমার টোটাল এখানে সাশিরাডে আমার 70 বিঘা জমির মধ্যে আমার মাছ চাষ আছে। ইতিমধ্যে সম্পূর্ণ মাছ প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মাছ সম্পূর্ণ বেঁচে গেছে। আমার এখানে বড় মাপের 2টা গরুর খামার ছিল, ডেয়ারি এবং প্যাটেনিং। সমস্ত খামারগুলো অলরেডি পানির নিচে। আমি গরুগুলোকে অনেক কষ্ট করে মেইন রোডে তুলে নিয়ে আসতে পারছি। আমার গো খাদ্য, মাছের খাদ্য সহ কয়েক কোটি টাকার খাবার ইতিমধ্যে পানির নিচে ডুবে গিয়েছে। আর এই সর্বশেষ যেটা কথা, শুধু আমার না, এই অত্র এলাকায় যাদের পুকুর খামার মাছের আছে কারোই কিছু নেই, সবকিছুই ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে গেছে। জি রাজ, আপনি শুনছিলেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি রাজ, আসলে এখন কিন্তু ব্যবস্থাপনার দিকটা কি খেয়াল রাখতে হবে, কারণ বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে এই অঞ্চলে মানুষের জন্য। আর পানি উন্নয়ন বোর্ড আমাকে আরেকটি কথা জানিয়েছিলেন, আমি তাদের কাছে জানতে চেয়েছি। ধন্যবাদ আবুল আপনাকে। আমাদের সহকর্মী নোয়াখালী থেকে জানাচ্ছিলেন বাবুবে আবুল, ধন্যবাদ। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে তিনি এই আহ্বান জানান। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। দেশে বন্যা উপদ্রুত দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে গত 24 ঘন্টায় বৃষ্টি কমে এসেছে। আজ ও সেসব এলাকায় বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 3 বিভাগের অনেক স্থানে আজ আবার মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই, তবে আগামীকাল রাতে বা সোমবার আবার বন্যা উপদ্রুত অঞ্চলে বৃষ্টি হতে পারে। দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ সহ 11 জেলা এখনও বন্যা আক্রান্ত। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দর্শক, আবহাওয়ার আরও খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আবহাওয়া অফিস থেকে? তারা কি বলছে আমাদেরকে জানান। মুখর, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরের ঠিক সামনে। আসলে আজকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। যারা বানবাসী রয়েছে এবং বন্যা কবলিত এলাকায় যারা রয়েছে তাদের জন্য স্বস্তির খবর হচ্ছে গতকাল থেকে কিন্তু অন্যান্য যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই জায়গাগুলোতে আসলে বৃষ্টিপাত কিন্তু কমে গিয়েছে এবং গতকাল কিন্তু রোদের আভাস কিন্তু দেখা গিয়েছে এবং আজকে রোদ উঠেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং পানি কমার ফলে এই জায়গাটার মধ্যে অনেকটা 5 থেকে 6, 7, 10 ইঞ্চি পর্যন্ত পানি কমেছে, যার ফলে এই জায়গাটাতে এখন মোটামুটি স্বস্তির কাজ করছে। এবং কিছুক্ষণ পূর্বে আমি আবহাওয়া অধিদপ্তরের যে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান উনি
যেটা বলেছেন যে আগামীকাল 25 এবং 26 তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে, কিন্তু এটা ভারী বৃষ্টি না। এবং তারপরে আবার 27 তারিখ থেকে কিছুটা উন্নতি হবে। এবং যেহেতু এটি পানি বর্ষার সিজন এবং এই সময় কিন্তু সবসময় বৃষ্টি হতে থাকে, কিন্তু এরকম আর কোনো সম্ভাবনা নেই যে ভারী বৃষ্টিপাত হবে, যার ফলশ্রুতিতে বন্যার যে আরো আতঙ্কিত এবং বন্যার যে পরিস্থিতি আরো ঘাড়তে হবে এরকমটা কিন্তু নয়। এবং আজ কিছুক্ষণ আগে যে জানিয়েছেন যে মৌসুমী যে বায়ুর প্রভাবে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং বন্যা যে যে এলাকায় বন্যার যে অবস্থা দেখা দিয়েছে তাদের জন্য মোটামুটি এখন অবস্থা ভালো। কারণ আজকেও দেখতে পাচ্ছেন রোদ উঠেছে এবং যে পরিস্থিতি আমি যদি একটু দেখাই যে আমি কিন্তু ঠিক সামনেই আবহাওয়ার সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগেই আব্দুর রহমান খান উনি আমাদের সাথে কথা বলেছেন, যেটা বলেছেন যে অন্য অন্য এলাকায় যত প্রায় 12টি জেলা কিন্তু বন্যায় কবলিত এলাকায় পড়েছে এবং তাদের জন্য এখন থেকে মোটামুটি এখন যেহেতু আসলে বন্যাটা 1-2 দিনে আসলে কমার সম্ভব না যাবে না, কিন্তু পানি কমে এসছে এবং পানি নিম্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, যার ফলশ্রুতিতে যে একটা আতঙ্ক। আসাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছেন আবহাওয়া অফিস থেকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নিয়মিত শিডিউলে আগামীকাল থেকে চলবে মেট্রো রেল। গতকালই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া। এদিকে মেট্রো রেল বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। আগামীকাল থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11:20 তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, পুলিশের কিছু অপেশাদার ও উচ্চবিলাসী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়েছে। অনেক পুলিশ আহত নিহত হয়েছে, যার জন্য এখনও অনেকটা আতঙ্কে আছে এই বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আপনাদের পাশে আছি, একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দুর্নীতিবাজ ইন্ডিয়ান জিএম ও অন্যান্য দুর্নীতিবাজ পরিচালকদের আগামী 24 ঘন্টার মধ্যে অপসারণ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাকরিচ্যুত পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের আগামী 2 দিনের মধ্যে স্ব পদে পুনর্বহাল দাবিতে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিবাজরা প্রায় 1000 কোটি টাকা হোটেলের লোকসান দেখিয়েছে, যা সম্পূর্ণ তারা আত্মসাৎ করছে। দ্রুত দাবি মেনে না নিলে হোটেল ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ আল মাসুদ, মোহাম্মদ আতিক সহ অন্যান্যরা। জানাবো খেলার খবর। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 378 রান। চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। আগের দিনে হাফ সেঞ্চুরি করা লিটন দাস আউট হন ব্যক্তিগত 56 রানে। এর আগে তৃতীয় দিন শেষে 5 উইকেট হারিয়ে 316 রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 93 রান করেন ওপেনার সাদমান ইসলাম। এছাড়া মোমিনুল করেন 50 রান। মুশফিকের ব্যাট থেকেও আসে অর্ধশতক। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে 11 জেলা, পানিবন্দী অর্ধ কোটি মানুষ, 15 জনের প্রাণহানি, দুর্গত এলাকায় তীব্র খাদ্য ও পানীয় সংকট। 1 মাস পর কাল থেকে নিয়মিত সময়ে চলাচল করবে মেট্রো রেল, আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এবং ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আজ তোলা হতে পারে আদালতে। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।